আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি ফারিয়া শারমিন। যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ১৯৫২ থেকে ২০২৪-এর শহীদদের জন্য রাষ্ট্রীয়ভাবে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। সেখানে উপস্থিত হাজারো মানুষের সঙ্গে মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। মিনারের মাঝে লাল রঙের উদীয়মান সূর্য যেন ফেব্রুয়ারির ভাষা শহীদদের রক্তের চিহ্ন। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করতে অকাতরে যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেই বীর শহীদদের স্মৃতির বেদিতে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর এই প্রথম রাষ্ট্রীয়ভাবে মোনাজাত করে দোয়া করা হয় শহীদদের জন্য। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। এরপর দলীয় প্রধান হিসেবে স্মৃতিবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা ২১-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। রাষ্ট্র, সরকার ও দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনৈতিক, রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশ্ব দরবারে যে ভাষার জন্য বাঙালির পরিচয়, সেই ভাষার জন্য আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানাতে গভীর রাতেও শহীদ মিনারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর স্বাধীনতা রক্ষার গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা ৫২-এর ভাষা আন্দোলন। বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে ভাষা সৈনিকরা শিখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়। প্রশ্নটা যখন অধিকার আদায়ের, তখন প্রজন্ম থেকে প্রজন্ম ভাষা সৈনিকদের দেখানো পথেই হাঁটবে বাংলাদেশ, এমনটাই মতামত সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ৫২-এর ভাষা আন্দোলনই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রেরণা বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। বলেন, আগামীর দেশ গঠনে সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ এগিয়ে যেতে হবে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। মুনতাসির মামুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন AR বাদল। হাতে ফুল, বুকে কালো ব্যাজ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন প্রভাত ফেরিতে। সাধারণ অনেকের মতোই শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা শেষে তারা বলেন, সালাম, বরকত, রফিক, জব্বার সহ ভাষা সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি এসেছে। বলতে পারছেন মায়ের ভাষা। আমরা বারবার গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা বারবার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। সবকালে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমরা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। রফিক, জব্বর, বরকতরা যেভাবে জীবন দিয়ে তাদের ভাষা রক্ষা করেছে, তেমনি আমাদের ভাষা রক্ষা করেছে, তেমনি আমরা প্রয়োজনে জীবন দিয়ে আমাদের অধিকার রক্ষা করব। একসাথে কাজ করতে হবে। আজকের এই ভাষা ২১শে ফেব্রুয়ারিতে আমাদের এটাই অঙ্গীকার। তারা বলেন, ভাষা আন্দোলনই মূলত পরবর্তী আন্দোলনগুলোতে শক্তি জুগিয়েছে বাঙালি জাতিকে। জনগণের এই প্রত্যাশাকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দেব। এটাই আজকে আমাদের এই দিনে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। ৭১কে আমরা মনে রাখি, আমরা ৫২ ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে ৯০ এবং ২৪-এর শহীদদেরকেও আমরা ধারণ করে
আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ভাষা আন্দোলনের ৭৪ বছর পরও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আজও অমলিন। আগতদের প্রত্যাশা নতুন প্রজন্মও জানবে তাদের ভাষার ইতিহাস। আর বাদল, RTV, ঢাকা। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পরে আজিমপুর কবরস্থানে ৩ ভাষা শহীদের কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করেন তারা। আরও জানাচ্ছেন আর বাদল। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে বিরোধী দল জামাত, এনসিপি সহ 11 দলের নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান জামাত আমির। এ সময় বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ATM আজাহার সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। 52 শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাব। পরে তারা আজিমপুর কবরস্থানে গিয়ে শ্রদ্ধার পাশাপাশি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। আর বাদল, RTV, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ছুটি থাকলেও প্রশাসনের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। তেজগাঁও কার্যালয়ে প্রথম দিনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি ও বিভেদ সৃষ্টিকারী যে কোনো অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সাক্ষাৎ করতে আসলে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে কর্মপরিকল্পনা ঠিক করতে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্র রফিকের রিপোর্ট। প্রশাসনকে গতিশীল করতে পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে প্রথমবারের মতো তেজগাঁওয়ের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। কার্যালয়ে প্রবেশের আগেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন। কার্যালয়ে প্রবেশ করে প্রথমেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ কক্ষে আয়োজিত এ সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সারাদিনের কর্মসূচি নিয়ে কার্যালয়ের 4 নম্বর গেটে ব্রিফ করেন প্রেস সচিব সালেহ শিবলি। তিনি জানান, জনগণের জীবনমান উন্নয়নে করণীয় ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী প্রদান করবে বিএনপি সরকার। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য
ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ঈদের আগেই আমরা সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করে অর্থনৈতিক অগ্রযাত্রাকে শক্তিশালী করা হবে বলেও জানান মাহাদি আমিন। জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। আপনারা ইতিমধ্যে অবগত। দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোই বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর তেজগাঁয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম আরও বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের দক্ষতা কাজে লাগাতে হবে। গণঅভ্যুত্থান, এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা বেকার তৈরির কারখানা, এমন মন্তব্য করে এটিকে কর্মসংস্থানের হাতিয়ার হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। রাজধানী মিরপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। শিক্ষা খাতে দীর্ঘ 17 বছরের স্থবিরতা কাটিয়ে শেখানোর পদ্ধতি আরও যুক্তিসঙ্গত করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামী 5 বছর মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দেন। কিন্তু বিগত 17টি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। নিজেও ছিলাম, কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি। ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি। এই দেশের পরিবর্তন আনতে হলে তো আমাদের একটি জায়গায় কাজ করতে হবে, সেটি শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং এটাকে যোগ্য উপযোগী করতেই হবে। শেখন পদ্ধতি আর সব পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে, শুধু কনসালটেন্ট দিয়ে নয়। গণভোট হ্যায়ের শপথের কোনো প্রয়োজন নেই, তা সরাসরি কার্যকর হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা উত্থাপন হবে। এছাড়া মব কালচার দেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে উল্লেখ করে সবাইকে এই কালচার থেকে সরে আসার আহ্বান জানান মন্ত্রী। বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তো বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকরী হবে। ট্যাবলেট বানানোর কারিগর ইয়াবা বানিয়ে ফেঁসে গেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের গোয়েন্দা জালে। তবে গত 4 মাসে নকল ইয়াবা বানিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। মিয়ানমারের ইয়াবা এবার গাজীপুরে বানিয়ে তৈরি করেছে চাঞ্চল্য। গোপন তথ্যের ভিত্তিতে কেমিস্ট তৌহিদুজ্জামান ওরফে শিমুলকে গ্রেফতার করে মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা শাখা। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। গাজীপুরের টঙ্গী এলাকায় গড়ে উঠেছে মরণনেশা ইয়াবা তৈরির ল্যাব। এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের একটি দল ক্রেতা সেজে কথা বলে ইয়াবা উৎপাদনকারী তৌহিদুজ্জামান ওরফে শিমুলের সঙ্গে। পরে বৃহস্পতিবার মধ্যরাতে গোয়েন্দারা ক্রেতা সেজে যান শিমুলের বাসায়। ভেতরে সাজানো কেমিক্যাল, রং আর ট্যাবলেট তৈরির সরঞ্জাম। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাকে। জব্দ করা হয় বিপুল পরিমাণ কাঁচামাল ও ইয়াবা। তদন্তে উঠে আসে আরো চমকপ্রদ তথ্য। মোবাইলের একটি আয়ুর্বেদিক ল্যাবে কেমিস্ট হিসেবে কাজ করতেন শিমুল। বিভিন্ন ধরনের ট্যাবলেট তৈরির অভিজ্ঞতা অর্জন করে সেখানে। 4 মাস আগে সেই অভিজ্ঞতায় ঘুরে যায় অন্য পথে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুর এলাকায় আমরা যে অপারেশনটা করি, সেখানে শিমুলকে আমরা গ্রেপ্তার করি এবং তার বাসা থেকে আমরা একটা মিনি ল্যাব পাই, যেখানে আমরা ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ এবং সরঞ্জাম পাওয়া যায়। সে হার্বাল কোম্পানিতে চাকরি করত এবং পরবর্তীতে সে নিজেই হার্বাল ব্যবসায় সম্পৃক্ত হয়। সেখান থেকেই সে
বিভিন্ন ট্যাবলেট কীভাবে প্রস্তুত করতে হয় এবং কী কী উপকরণ লাগে, কী কী ডাইস লাগে, সেগুলো সম্বন্ধে সে আসলে অবগত হয়। মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক জানান, 500 ইয়াবা গুঁড়া করে তাতে রং ও কেমিক্যাল মিশিয়ে 5000 ইয়াবা বানাতেন তিনি। তারপর গাজীপুর, ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় পাইকারি সরবরাহ করতেন চক্রের সদস্যদের কাছে। ইয়াবাতে কী কী কেমিক্যাল থাকে সে সম্বন্ধে তার একটা ধারণা আছে। সে লোকালি বিভিন্ন সেই উপাদান সংগ্রহ করে সেই ইয়াবার সাথে মিক্স করে আসলে এই ডাইস ব্যবহার করে সে এই তার ল্যাবে ইয়াবা প্রস্তুত করতো এবং তার একটা নির্দিষ্ট নেটওয়ার্ক আছে, এদের মাঝে সে আসলে এটা বিক্রি করতো। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। কুষ্টিয়ায় গ্যাসবাহী গাড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। দুপুরে শহর বাইপাস সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশা যাত্রী। যশোরের মনিরামপুর ও কেশবপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হচ্ছে আরও 2 জন। গেল রাতে মৌলভীবাজারে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হচ্ছে 2 জন। জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে কুরমান আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে ছিনতাইকারীর ধাওয়ায় নিখোঁজের 2 দিন পর আনন্দমোহন কলেজের ছাত্র নুরুল্লাহ শাওনের মরদেহ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর জয়নুল আবেদিন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা টাউন হল চত্বরে সড়ক অবরোধ করে। এ সময় শহীদ মিনারে ফুল দিতে আসা প্রশাসনের গাড়িও আটকে দেয় তারা। এদিকে কুষ্টিয়ার গড়াই নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরতলী এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এবছর ওমর 21 বইমেলা শুরু হবে 25 ফেব্রুয়ারি। 19 দিনের এই মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। বরাবরের মতো স্টল বরাদ্দ, অবকাঠামো নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে বাংলা একাডেমি। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়াও সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মেলা ঘিরে সরওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথির বক্তব্য। রমজান ঘিরে অস্থির হয়ে উঠেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার সবজি বাজার। একদিনের ব্যবধানে বেশ কিছু সবজির দাম বেড়ে হয়েছে আকাশচুম্বী। তবে চাল, ডাল ও তেলের দাম স্থিতিশীল থাকলেও মাছ, মাংসের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। বেগুন 100 টাকা বেড়ে ঠেকেছে 140 টাকায়। 120 টাকার কাঁচা মরিচ এক লাফে 200 টাকা বিক্রি হচ্ছে। শসা 120 এবং লেবুর দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। রমজানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিংয়ের আশ্বাস দেওয়া হলেও মাঠ পর্যায়ে নেই কার্যক্রম। তাই দাম নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিংয়ের দাবি ভুক্তভোগী সাধারণ মুরগি আগের তুলনায় একটু স্বাভাবিক অবস্থায় থাকলেও রোজার শুরু 2 দিন আগে থেকে মনে করেন যে ঊর্ধ্বগতি দাম ছিল। যে কোনো তরকারিতে মনে করেন 120, 30, 40, 50 বাড়তি আছে। মুদি মালের বা অন্যান্য জিনিসের দাম বাড়তি হয়, কারণ কাঁচা মালের দাম অনেক বাড়তি। যে মূল্য তালিকার সাথে তাদের থেকে যে দামটা নেওয়া হচ্ছে সেটা মিলছে কিনা, যদি আমরা না মিলছে তখন সেক্ষেত্রে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জরিমানা করা হচ্ছে। অবহেলা আর অযত্নে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতি বিজড়িত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এই স্মৃতি ধরে রাখতে সারা বছর তেমন উদ্যোগ চোখে পড়ে না। তবে সময়ের সঙ্গে ভাষার ব্যবহার বদলালেও যুগ যুগ ধরে টিকে আছে বগুড়ার ভাষার স্বতন্ত্রতা। 21 ফেব্রুয়ারির মর্যাদার স্মরণীয় করে রাখতে ভাষা শহীদের স্মৃতি এবং আঞ্চলিক ভাষায় সংরক্ষণের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। মাতৃভাষা বাংলার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা জীবন দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম শহীদ আব্দুস সালাম। 21 ফেব্রুয়ারি আসলে ফেনীর সালামনগরে তার স্মৃতি বিজড়িত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি আলোচনায় আসলেও সারা বছর পড়ে থাকে অযত্নে, অবহেলায়। শহীদ সালামের আত্মত্যাগ আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে স্মৃতি জাদুঘর ও গ্রামটির উন্নয়ন চান সালামনগরবাসী। দর্শনার্থী এখানে হতাশ আমাকে জিজ্ঞেস করে যে এখানে সালামের কোনো কিছু সংরক্ষণ করা হয় না কেন। আমাদের এলাকার সালাম সহ আরো অনেকে এই ভাষাকে ফিরিয়ে আনার জন্য শহীদ হয়েছিল। জাদুঘরে ঢুকে অনেক বই পড়লাম ও আমাদের ভালো লাগলো। সালামকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি। সে আমাদের
দের এলাকারই সন্তান। ভাষা শহীদদের স্মৃতির পাশাপাশি অবহেলিত হচ্ছে দেশের আঞ্চলিক ভাষাও। উপভাষাগুলোর মধ্যে আঞ্চলিক টান, নিজস্ব শব্দচয়ন আর আবেগের বহিঃপ্রকাশে অন্যতম বগুড়ার ভাষা। এই অঞ্চলের গায়ক, শিক্ষক আর ভাষাবিদরা মনে করেন বগুড়ার ভাষা জনপদটির ইতিহাস, সংগ্রাম আর জীবনের গল্প বহন করে। বগুড়ার ভাষা আন্তর্জাতিক ভাষা, আমি যদি ইন্টারন্যাশনালি সব মানুষের উপকার করতে পারি, তাহলে তো আমার ভাষার জয়, আঞ্চলিক ভাষার জয়, বগুড়ার ভাষার জয়। আমরা শুধু বগুড়ার ভাষায় কথা কই না, আমরা কথা কই, আমরা দেশের কথা কই, মানুষের কথা কই, হতদরিদ্রের কথা কই, সবার কথা কই। আঞ্চলিক ভাষাটা খুবই জরুরি, আঞ্চলিক ভাষা রক্ষা করা জরুরি, আঞ্চলিক ভাষা জীবিত করে রাখা জরুরি। ভাষা শুধু মুখের বলি নয়, এটি বয়ে বেড়ায় একটি জাতির পরিচয়। শহীদদের স্মৃতি সংরক্ষণ ও আঞ্চলিক ভাষার মর্যাদা রক্ষা না করা গেলে আগামীতে 21শে ফেব্রুয়ারি অচেনা হয়ে পড়বে পরবর্তী প্রজন্মের কাছে। আব্দুল হামিদ, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত 50 জন নিহত হয়েছে। এছাড়া অপহরণ করা হয়েছে বেশ কয়েকজন নারী ও শিশুকে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি গ্রামে বৃহস্পতিবার হামলাকারীরা 150টিরও বেশি মোটরসাইকেল নিয়ে হামলা চালায়। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে সংবাদ নিশ্চিত করেছে প্রাদেশিক এক আইন প্রণেতা। তিনি আরও জানান, অপহৃতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মূলত সম্প্রতি উত্তর নাইজেরিয়া জুড়ে ডাকাতদের হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে প্রাণঘাতী হামলা, মুক্তিপণের জন্য অপহরণ এবং বিভিন্ন জনপদ উচ্ছেদের মতো কর্মকাণ্ড চলছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত 3 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এ অভিযানে নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনীর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা মার্কিন সাউদার্ন কমান্ড সাউথকম এই হামলাকে প্রাণঘাতী কাইনেটিক স্ট্রাইক হিসেবে আখ্যা দিয়েছে। তবে এখন পর্যন্ত নিহত 3 জন মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করলেও কোনো সমস্যা নেই, এমন বিতর্ক মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি। এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা দখল করে নেয় তাহলে ভালো হবে। বিষয়টি বাইবেলে উল্লেখ আছে দাবি করে তিনি বলেন, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখলের অধিকার রাখে। মার্কিন সাংবাদিক টাকার কালসনকে দেয়া সাক্ষাৎকারটি শুক্রবার প্রচারিত হয়, যেখানে হাকাবির কাছে ইসরায়েলের ভৌগোলিক সীমানা সম্পর্কে জানতে চাওয়া হলে হাকাবি দাবি করেন, বাইবেলে প্রতিশ্রুত ভূমির কথা বলা আছে। আর প্রতিশ্রুত ভূমি বলতে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত প্রায় সমগ্র এলাকাকে নির্দেশ করে। এদিকে হাকাবির মতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কিনা জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এফসি এশিয়ান কাপকে সামনে রেখে প্রথম দিনের মতো অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে স্ট্রেচিং, রানিং, জিম সেশনের মধ্য দিয়ে প্রথম দিনের অনুশীলন সম্পন্ন করে আফাইদা ঋতুপর্ণারা। দলে কোনো ইনজুরি নেই এবং সকল খেলোয়াড় সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। সপ্তাহ দুয়েক পর নিজেদের ইতিহাসের প্রথম নারী এশিয়ান কাপ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। আজকে সকালে 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। তো ভ্রমণজনিত যেই ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির সংখ্যা আমাদের মধ্যে নেই। আমরা সবাই মোটামুটি ফিট আছে প্লেয়াররা। তো আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ পরে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।